এই ফাহিম, তোকে কতবার বললাম যে তুই আমার বড় আপুর কাছে পড়তে আয়। আমার বড় আপু খুবই ভালো পড়ায়, কিন্তু তুই তো পড়তেই আসিস না। দেখলি তো এবারের পরীক্ষায় আমি কত নাম্বার পাইছি। আরে শালা, তোর বোনের কাছে পড়তে যাওয়া আর বাঘের কাছে ধরা দেওয়া এক কথা। তোর বোন এমনিতে কোনো কিছু বলে না, কিন্তু তুই যদি আমার সামনে থেকে চলে যাস তখন তোর বোন আমার সাথে যা করে এটা একমাত্র আমি আর তোর বোন জানি, তুই তো আর জানিস না। শালা, একটু আগেই ধৈর্য ধরে আপুর বকা শুনতে পারিস না, এইটার জন্যই পরীক্ষার মধ্যে ডাব্বা মারিস। আমি কি বলতেছি এটা শোন, কালকে থেকে তুই পড়তে চলে আসবি আমার আব্বুর কাছে। আমিও পড়বো, সাথে আমার আরেকটা ছোট বোন আছে, সেও পড়বে। সে থাকলে তো আর তোকে কোনো কিছু করতে পারবে না, তাই না? ঠিক আছে বন্ধু, তোর কথায় আমি বিশ্বাস করি, কাল থেকে যাব। কিন্তু তোর বোন যদি আবারও আমার সাথে এরকম করে তাহলে কিন্তু আমি আর কখনো তোদের বাড়িতেই যাব না। ঠিক আছে, আমাকে বিশ্বাস করে তুই কালকে আমাদের বাড়িতে পড়তে আয়। আপু যদি তোকে কিছু করে তাহলে আমি ওই বিষয়টা দেখে নেব। আর বিকালবেলা ঘুরতে যাব, তুইও আমার সাথে যাবি। ঠিক আছে, যদি সময় পাই তাহলে অবশ্যই যাব। এখন তাহলে বাসায় যাই। এই বলে ফাহিম চলে আসলো তার বাসায়। অন্যদিকে মারুফ তাদের বাড়ির সামনে এসে কলিং বেল দিতেই তার বড় বোন ফারিয়া এসে দরজা খুলে দিল। মারুফকে দেখে বলতে লাগলো, তোকে না বলেছিলাম তোর বন্ধুকে নিয়ে আসার জন্য? তোর বন্ধুকে নিয়ে আসলি না কেন? শুনলাম তোর বন্ধু নাকি ফেল করেছে। হ্যাঁ আপু, ফাহিম ফেল করেছে। তাকে আমি আজকে অনেক কিছু বলেছি। সে বলেছে কাল থেকে নাকি আসবে, কিন্তু তুমি ওর সাথে এরকম ব্যবহার করো কেন? আর তুমি তাকে কি করো যে সে পড়ার জন্য আসতেই চায় না? আরে ওর সাথে একটু দুষ্টুমি করি বলে সে মাইন্ড করে ফেলেছে। আচ্ছা যা, আর দুষ্টুমি করবো না। আসলে তোর বন্ধু একটু গোলুমোলু তো, দেখতেও ভালো লাগে, আর ওর গালগুলো তো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আর কি একটু দুষ্টুমি করি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা যাই হোক, এখন আমি আমার রুমে গেলাম। বিকালবেলা ঘুরতে যাবে নাকি? আমরা ঘুরতে যাইতেছি। তুই যদি নিয়ে যাস তাহলে তো মন্দ হয় না, আর সাথে তোর বন্ধু থাকলে তো আরো ভালো হবে। হ্যাঁ, সে থাকবে, এইটার জন্যই তো বলতেছি তোমাকে যাওয়ার জন্য। তুমি যাইতে চাইলে রেডি হয়ে থাকো, তোমাকে নিয়ে যাব। আচ্ছা, আমি বিকাল 4টার দিকে রেডি হয়ে থাকবো। তুই এখন রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, তোর জন্য খাবার রেডি করি। আব্বু আম্মু তো একটা কাজে বাইরে গেছে, বলেছে যে আসতে দেরি হবে। আব্বু আম্মু আবার কি কাজে বাইরে গেছে? তাদের আবার কি কাজ আছে? আচ্ছা যাই হোক, তুমি তাহলে এখন এক কাজ করো, আমার জন্য খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যা। মারুফ চলে গেল। এইদিকে ফারিয়া খাবার টেবিলে এসে খাবার রেডি করতেছে আর মনে মনে বলতেছে, মারুফ, তোর বন্ধু ফাহিম যদি বুঝতো আমার মনের কথা তাহলে তাকে এই আদর না, সে যা চাইতো আমি তাকে তাই দিতাম, কিন্তু সে আমার মনের কথা বোঝে না। চিন্তা নেই, খুব তাড়াতাড়ি তাকে বুঝিয়ে ফেলবো আমি তার কাছে কি চাই। এইসব মনে মনে বলতেছে ফারিয়া। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। ফারিয়া এবং মারুফ রেডি হয়ে দাঁড়িয়ে আছে 3 রাস্তার মোড়ে। এমন সময় ফাহিম আসলো। ফাহিম মারুফের সামনে আসতেই দেখতে পেল তার বড় বোন দাঁড়িয়ে আছে। এটা দেখে ফাহিম মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বন্ধু, আমি বাসায় চলে যাইতেছি তোর সাথে। তুই তোর বড় বোনকে নিয়ে এসেছিস কেন? তুই জানিস না উনি কী রকম করে? তোকে তো সব বললাম, তারপরেও তুই তাকেই নিয়ে এসেছিস। আরে সালা, আমি তোর সাথে আছি না, আপু তোকে কোনো কিছু করবে না। চল এখন চুপচাপ চল, বেশি কথা বললে পরে কিন্তু তোর মাথার খুলি উড়িয়ে দিবে। হ্যাঁ, এইসব বলতেছে মারুফ ফাহিমকে। বেশ কিছুক্ষণ পর 3 জন চলে আসলো একটা পার্কে। একটা বেঞ্চের মধ্যে বসে আছে 3 জন। এমন সময় মারুফ ফাহিম এবং ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম আর আপু, তোমরা 2 জন থাকো এখানে, আমি তোমাদের জন্য এবং আমার জন্য বাদাম নিয়ে আসি। আর আপু, তুমি কিন্তু ফাহিমের সাথে কোনো কিছু করবে না বা কোনো কিছু বলবে না। হ্যাঁ ঠিক আছে যা, আমি তোর বন্ধুকে কোনো কিছু বলবো না আর কোনো কিছু করবও না। মারুফ চলে গেল বাদাম আনার জন্য। এইদিকে ফাহিমের বুক বারবার লাফাচ্ছে।
সে বারবার একটু একটু করে সরে যাচ্ছে তার জায়গা থেকে। এমন সময় ফারিয়া বলতে লাগলো, কিরে, আমি কি তোকে বেশি অত্যাচার করতাম নাকি যে তুই পড়ার জন্য আসতি না? শুনলাম তুই নাকি ফেল করেছিস, এখন থেকে আমার কাছে পড়তে আসবি তো? হ্যাঁ, পড়তে তো যাব, কিন্তু তুমি আমার সাথে এরকম করো তাই আর কি আমি তোমার কাছে পড়তে যাই না। কাল থেকে যাব। আর তুমি আমার সাথে কিন্তু কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, আমি তোকে কোনো কিছুই করব না। এই বলে ফারিয়া চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মারুফ আসলো। ফাহিম এবং ফারিয়ার হাতে বাদাম দিয়ে তিনজন বসে খেতে লাগলো। এমন সময় কোথা থেকে যেন ফারিয়ার বান্ধবীরা চলে আসলো। ফারিয়াকে দেখে তার বান্ধবী বলতে লাগলো, কি রে ফারিয়া, বয়ফ্রেন্ড আর ভাই নিয়ে তো বসে আছিস, আমাদেরকে তো খবরও দিলি না যে ঘুরতে যাচ্ছিস। এই রিধি, তুই এসব কি বলতেছিস? আমার বয়ফ্রেন্ড নিয়ে বসে থাকবো কেন? বয়ফ্রেন্ড নিয়ে বসে থাকলে তো আরও আগেই আমার বয়ফ্রেন্ডের পাশে বসে থাকতাম, এইভাবে আমার ছোট ভাইয়ের পাশে বসে থাকতাম না। হয়েছে, তুই যে পারতেছিস না তোর ভাইকে বলতে, তাই আর কি আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আচ্ছা থাক তাহলে, ওইদিকে আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে, আমি যাই। এই বলে রিধি ওইখান থেকে চলে গেল। এমন সময় মারুফ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ফারিয়া আপু, তোমার বান্ধবী এইসব কি বলে গেল? আমি তো কোনো কিছুই বুঝলাম না। তুমি তো কারোর সাথে রিলেশন করো না, তাহলে তোমার বান্ধবী এটা বললো কি করে যে তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে বসে আছো? আরে সে মজা করেছে, তুই সিরিয়াসলি নিস কেন? আর তুই দেখেছিস কখনো আমি কোনো ছেলের সাথে ঘুরোঘুরি করেছি, বা কখনো শুনেছিস আমি কারোর সাথে রিলেশন করেছি? শুনি নাই বলেই তো বললাম আর কি, শুনি নাই বলেই তো বললাম আর কি। আচ্ছা চলো ওই দিক থেকে ঘুরে আসি। ফাহিম তুইও চল। মারুফ, ফাহিম এবং ফারিয়া ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। ফাহিমের ভিতরে বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কি রে ফাহিম, তুই তো পরীক্ষায় ফেল করেছিস, তোকে কতবার বললাম যে প্রাইভেট পড়, কিন্তু তুই তো পড়লি না। দেখলি মারুফ কত ভালো নাম্বার পেয়েছে? হ্যাঁ দেখেছি, আর এটা হচ্ছে টেস্ট পরীক্ষা, এখানে ফেল করলেও কোনো সমস্যা নেই, এত চিন্তা করো না। কাল থেকে আমি মারুফের বোনের কাছে পড়তে যাব। ফারিয়ার কাছে নাকি? হ্যাঁ, ফারিয়া আপুর কাছে পড়তে যাব, কিন্তু আপু আমার সাথে কেমন জানি করে, তাই ওনার কাছে পড়তে ভালো লাগে না। ও আচ্ছা, আর উনি তোর বড়, উনি তোর সাথে মজা করতেই পারে, এসব সিরিয়াসলি নিস না। তুই তোর পড়া শেষ করে চলে আসবি বাসায়। এখন নিচে আয়, খাওয়া দাওয়া করবি, তোর আব্বু বসে আছে খাবার টেবিলে। ফাহিমের আম্মু ফাহিমকে নিয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে ফাহিম তার রুমে চলে আসলো। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনে মেসেজ আসলো। মেসেজটা দিয়েছে ফারিয়া। কিরে ফাহিম, ঘুমিয়ে গেছিস? না আপু, এখনো ঘুমাই নাই। কেন, কোনো কিছু বলবে নাকি? এত রাতে তুমি আবার মেসেজ দিয়েছো? ঘুম আসছিল না, তোকে লাইনে দেখলাম তাই আর কি মেসেজ দিলাম। ঘুমাবে কখন? আর এত রাতে তুই ফেসবুকে কি করিস? কোনো মেয়ের সাথে কথা বলিস নাকি? না, কোনো মেয়ের সাথে কথা বলি না, এমনিতেই একটু ফেসবুকে ঢুকে নিউজ ফিডে ঘোরাঘুরি করতেছি। আচ্ছা আপু, এখন তাহলে আমি ঘুমাই, রাত অনেক হয়েছে। আর একটু কথা বল, তারপরে না হয় তুই ঘুমাবি। ঠিক আছে। ফারিয়া ফাহিমের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফারিয়া এবং ফাহিম দুজনেই ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। সকাল 7টা। ফাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মারুফ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মারুফ বলতে লাগলো, কিরে ফাহিম, কি করিস? ঘুম থেকে উঠে গেছিস নাকি? হ্যাঁ, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। কেন, কিছু বলবি নাকি? পড়তে চাইলে এখনই চলে আয়। আপু নাকি 2 বেলা করে পড়াবে, সকালে একবার আবার বিকেলে একবার। 2 বার পড়ার দরকার নেই, একবার পড়লেই এনাফ। এখন এক কাজ কর, তুই চলে আয়, তোকে নিয়ে একটা জায়গায় যাব। এতকাল সকাল তুই আবার কোথায় যাবি? সকাল কোথায় যাওয়ার প্রয়োজন নেই।
আচ্ছা তাহলে তুই থাক, আমি ঘুরে আসি সেখান থেকে। এ বলে ফাহিম কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে তার রুমে এসে রেডি হয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে চলে আসলো তার গন্তব্যে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা মেয়ে আসলো। মেয়েটা ফাহিমের সামনে এসে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস? অনেক দিন পর তোকে দেখলাম। মারুফ আসে নাই তোর সাথে? না, মারুফ আসে নাই। তাকে বলেছিলাম হঠাৎ তুই আমাদের এলাকায় আসবি, এটা আমাকে আরও আগে জানাবি না? আগে জানালে তো কোনো কিছু একটা করতে পারতাম। চল বাড়িতে যাই। না, বাড়িতে যাব না, জরুরি কাজের জন্য এসেছি। কাজটা হয়ে গেলে আমি চলে যাব। তুই তো এই এলাকার ছেলে, সব কিছুই চিনিস, তাই তোকে নিয়ে নিলাম। চল তাহলে যাওয়া যাক। লামিয়া ফাহিমকে নিয়ে ওইখান থেকে চলে আসলো একটা বাড়িতে। বেশ কিছুক্ষণ থাকার পর একটা বড় ব্যাগ দিয়ে দিল লামিয়াকে। লামিয়া ব্যাগটা নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। লামিয়ার সাথে ফাহিমকে দেখে বলতে লাগলো, আরে ফাহিম, তুমিও দেখে চলে এসেছো, যাক ভালোই হয়েছে। আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম। আজকে কিন্তু খাওয়া দাওয়া করে এরপরে যাবে। না আন্টি, খাওয়া দাওয়া করে যেতে পারবো না, আমার জরুরি কাজ আছে, আমাকে এখনই চলে যেতে হবে। লামিয়া, আমি এখন চলে যাইতেছি। আবারও যদি তুই আমাদের এলাকায় যাস তাহলে আমাকে একটা ফোন দিস, আমি সাথে সাথে চলে আসব। অনেকদিন পর এসেছিস আমাদের বাড়িতে, আম্মুর কথাটা অন্তত রেখে যা। যেহেতু অনেক দূর থেকে এসেছিস, অল্প কিছু খাবার খেয়ে যা। লামিয়ার কথা ফেলতে পারল না ফাহিম। ভিতরে এসে শুয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে ফাহিম তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিম বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখতে পেল সোফায় বসে আছে ফারিয়া। ফারিয়া ফাহিমকে দেখে বলতে লাগলো, কিরে ফাহিম, তুই কোথায় গিয়েছিলি? মারুফকে না বললাম তোকে ফোন দিয়ে কথা বলার জন্য? পড়তে যাওয়ার জন্য তুই গেলি না কেন? ছোট্ট একটা কাজ ছিল, এটার জন্য যেতে পারি নাই। আর তুমি হঠাৎ আমাদের বাড়িতে এসেছো কেন? কোনো জরুরি দরকার নাকি? না, জরুরি দরকার না, এমনিতেই আসলাম। আমি আসাতে কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে বলতে পারিস, আমি চলে যাব। আরে না, সমস্যা হবে কেন? এমনিতেই জিজ্ঞেস করলাম। আসলে তুমি আগে কখনো আমাদের বাড়িতে আসো নাই তো, তাই আর কি। আচ্ছা বসো তুমি, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফারিয়া বসে বসে ফাহিমের আম্মুর সাথে কথা বলতেছে। এমন সময় ফারিয়া ফাহিমের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আমার কেন যেন মনে হয় আপনার ছেলে কোনো মেয়ের সাথে রিলেশন করে। না হলে তো সকাল সকাল কোথাও যাইতো না, হয়তো দেখা করার জন্য গিয়েছে। না, সে কারোর সাথে দেখা করতে চায় নাই। আসলে তার চাচাতো বোন এসেছিল আমাদের এলাকায়। সে তার আব্বুর বিজনেস দেখে তো, সে আগে কখনো এই এলাকায় আসে নাই, তাই ফাহিমকে ফোন দিয়ে নিয়ে গিয়েছিল। ফাহিম এলাকাটা ঘুরিয়ে দেখিয়েছে এবং তার কাজটাও করে চলে গেছে। ও আচ্ছা, আমি আরও কি না কি ভাবলাম আপনার ছেলে রিলেশন করে, এই সেই আর কি। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমি যাই, বিকেলে ফাহিমকে পাঠিয়ে দিবেন পড়ার জন্য। এই বলে ফারিয়া চলে গেল। অন্যদিকে বেশ কিছুক্ষণ পর ফাহিম নিচে আসতেই ফারিয়াকে না দেখতে পেয়ে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, ফারিয়া আপু চলে গেছে নাকি? হ্যাঁ, ফারিয়া চলে গেছে আর বলেছে যে বিকেলে তাড়াতাড়ি পড়তে যাওয়ার জন্য। তুই কিন্তু তাড়াতাড়ি পড়তে চলে যাবি। এখন থেকে খুব ভালোভাবে লেখাপড়া করবি, সামনে তোর পরীক্ষা। টেস্ট পরীক্ষায় ফেল করেছিস, কোনো কিছু বলি নাই। সামনে যাতে পরীক্ষায় ফার্স্ট করতে পারিস, মনে থাকে যেন। হ্যাঁ আম্মু, মনে থাকবে, চিন্তা করো না। ফাহিম বেশ কিছুক্ষণ টিভি দেখে চলে আসলো উপরে তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু নিলয় কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নিলয় বলতে লাগলো, কিরে ফাহিম, তুই এখন কোথায় আসছিস? আমরা সবাই বসে আড্ডা দিতেছি, আর তুই আজকে এখন আসিস নাই? বন্ধু, আজকে আমি খুব ক্লান্ত রে, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, এটার জন্য আজকে আর যেতে পারবো না। বিকালে দেখা করতে পারি বা সন্ধ্যায়।
ঠিক আছে, সন্ধ্যায় তাহলে চলে আসিস, আড্ডা দিব জমিয়ে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি সন্ধ্যায় চলে আসব। এই বলে ফাহিম কলটা কেটে দিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেল 5টা। ফাহিম চলে আসলো মারুফদের বাসায়। কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। ফাহিমকে দেখে ভিতরে আসতেই দাঁড়িয়ে রইল ফারিয়া। ফাহিম বাড়ির ভিতরে এসে দাঁড়িয়ে আছে। এমন সময় ফারিয়া দরজাটা লাগিয়ে দিয়ে বলতে লাগলো, আমার রুমে গিয়ে টেবিলের উপর বসে পড়তে থাক, আমি দুজনের জন্য কফি নিয়ে আসতেছি। দুইজনের জন্য মানে? মারুফ কোথায়? সে কোথায় গেছে? তাকে ছাড়া আমি পড়ব কি করে? আরে তাকে একটু বাজারে পাঠিয়েছি, আম্মু কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তুই পড়তে থাক, যা তাড়াতাড়ি রুমে যা। ফাহিম আর কিছু না বলে চলে আসলো রুমে। দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে টেবিলের উপরে ব্যাগটা রেখে পড়তেছে। এমন সময় ফাহিম দেখতে পেল ফারিয়ার একটা ডায়েরি। কি যেন মনে করে এটা আইডিটা হাতে নিয়ে খুলতেই দেখতে পেল তার ছবি আর্ট করা। এটা দেখে ফাহিম অবাক হয়ে গেল। পরে পৃষ্ঠায় যেতেই কিছু লেখা। চলেন শুনে আসি। প্রিয় ফাহিম, তুমি সব কিছু বোঝেও না বোঝার ভান করে থাকো। আমি জানি না তুমি বোঝো কি বোঝো না, তবে আমি মনে করি তুমি সব কিছুই বোঝো। দেখো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি তো খুব ছোট, তারপরও আমি তোমার সাথে থাকতে চাই। তুমি কি কখনো পারবে না আমার মনের কথা? তুমি কি কখনো বুঝবে না আমার মনের কথা? নাকি আমি কখনো তোমার মনের মতো হয়ে উঠতে পারবো না? ইতি তোমার ফারিয়া। প্রথম পৃষ্ঠায় লেখা ছিল পরের পৃষ্ঠায় খুলতে যাবে। এমন সময় কারো আসার পায়ের শব্দ পেল। তাড়াতাড়ি করে ডায়েরিটা আগের জায়গায় রেখে দিয়ে ফাহিম বই বের করে পড়তে লাগলো, কিন্তু তার মন বারবার শুধু ডায়েরির দিকেই চাইতেছে। ফারিয়া রুমের ভিতর প্রবেশ করে। টেবিলের উপরে কফি রেখে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নে, আমি নিজের হাতে কফি বানিয়ে নিয়ে এসেছি, কফিটা খেয়ে নে। হালকা ঠান্ডা হোক, এরপরে খাবো। এত গরম কফি আমি খেতে পারি না। আপু, এখন কি পড়বো একটু বলে দাও। ওই যে টেবিলের উপরে দেখ, একটা খাতা রাখা আছে, ওই খাতাটা হাতে নিয়ে দেখ প্রথম পৃষ্ঠায় কত কত নাম্বার লেখা আছে। ওই নাম্বারগুলোর পৃষ্ঠা বের করে পড়তে থাক, কিছুক্ষণ পর আমি তোকে জিজ্ঞাসা করব সব পড়া। ফাহিম কোনো কিছু না বলে পড়তে লাগলো। এইদিকে ফারিয়া এক নজরে তাকিয়ে আছে ফাহিমের দিকে। ফাহিম বিষয়টা খেয়াল করলো, ফারিয়ার দিকে তাকায় নেই। ফাহিম কফি খাইতেছে আর পড়তেছে। এমন সময় ফারিয়ার রুমের ভিতরে প্রবেশ করলো মারুফ। ফাহিমকে পড়তে দেখে ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, আজকে আমি পড়বো না, খুব ক্লান্ত লাগতেছে। কতগুলো বাজার করে নিয়ে এসেছি। ফাহিম, তুই একটু প্লিজ একা পড়ে নে আজকে। হ্যাঁ, কাল থেকে না হয় দুইজনে একসাথে পড়বো। ঠিক আছে, যা, তুই কি রেস্ট নে, সন্ধ্যায় আবার সবার সাথে বসে আড্ডা দিব। তুইও যাবি কিন্তু। এখন থেকে আড্ডা দেওয়া কম করবে। ফাহিম আর মারুফ সন্ধ্যার পরে আড্ডা দেওয়া যাবে না, বাড়িতে বসে পড়তে হবে। আমি তোদেরকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়াবো, সন্ধ্যা 7টা পর্যন্ত তোরা পড়বি। এত পড়লে তো আপু কয়েকদিন পর পাগলা গারদে যাইতে হইবে। আমাদেরকে তো একটু সময় দিবে খেলাধুলা করার জন্য। এটাও যদি না দাও তাহলে আমরা তো শরীরে শক্তি পাবো না। আমাদের তো খেলাধুলা করার বয়স এখন, তাই না? খেলাধুলা করার সময় পাবে 5টা থেকে 45 মিনিটে। আমি যাতে তোদের দুইজনকে প্রত্যেক দিন আমার রুমের ভেতরে দেখি। এর 5 মিনিট দেরি হবে বা 2 মিনিট দেরি হবে, তাহলে তোদের জন্য শাস্তি আছে। 5টা 44 পর্যন্ত তোরা যা ইচ্ছা তাই করতে পারিস, কিন্তু 5টা 45 আমার রুমে থাকতেই হবে। ঠিক আছে, কাল থেকে না হয় 5টা 45 তোমার রুমে থাকবো। ফাহিম, কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। আবার বলিস না আপু তোর সাথে কেমন কেমন জানি করে। দেরি করে আসলে কিন্তু আপু শাস্তি দিবে। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে আমার। আচ্ছা, যা তাহলে তুই। মারুফ চলে গেল। এমন সময় ফাহিমের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফাহিম পকেট থেকে ফোনটা বের করে দেখে তার বান্ধবী কল দিয়েছে। ফারিয়া একটু উকি দিয়ে দেখতে লাগলো কে কল দিয়েছে। ফাহিম কলটা রিসিভ না করে কেটে দিল। এটা দেখে ফারিয়া বলতে লাগলো, কিরে, তোর গার্লফ্রেন্ড কল দিয়েছিল নাকি? কেটে দিলি যে? আরে না, আমার গার্লফ্রেন্ড কল দেয় নাই, বকবকানি কল দিয়েছে। বকবকানি মানে কিছুই বুঝলাম না। আমি, তুই কি বোঝাতে চাইছিস একটু বলতো? বকবকানি মানে হচ্ছে,
আমার বান্ধবী কল দিয়েছে, প্রচুর কথা বলে। একবার কল দিলে কল রাখতেই চায় না। এটার জন্য আমি তাকে বকবকানি বলি। দেখলে না, ফোনের স্ক্রিনে তার নাম সেভ করে রেখেছিলাম, বকবকানি। ও আচ্ছা, এখন তাড়াতাড়ি পড়তে বস, এত বেশি কথা বলিস না, তাড়াতাড়ি পড়ে ফেল। ফাহিম তাড়াতাড়ি পড়তে লাগলো। এইদিকে ফারিয়া কফি খাওয়া শেষ করে 2টা কফির গ্লাস নিয়ে চলে আসলো নিচে। অন্যদিকে ফাহিম তাড়াতাড়ি করে ফারিয়ার ডায়েরিটা তার ব্যাগের ভিতর ঢুকিয়ে ফেল। সন্ধ্যা 6টা। এমন সময় ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পড়া তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আজকে এখন তাহলে চলে যা। আবার কালকে আমি যেই টাইম বলে দিয়েছি সেই টাইমে চলে আসবি। একটু দেরি করে আসলে কিন্তু তোর জন্য শাস্তি আলাদা হবে। আমার জন্য শাস্তি আলাদা হবে কেন মারুফ? আর আমি তো একই। মারুফ আর তুই একা না, মারুফ হচ্ছে আমার ভাই আর তুই হচ্ছিস আমার ফ্রেন্ড। এবং তোমার কি বলো, কি বলতে চাইছো? কিছু না, তুই বুঝবি না, যা তাহলে। এখন তাড়াতাড়ি বাসায় চলে যাবি, বেশি ঘুরোঘুরি করবি না বাহিরে। ঠিক আছে, বাহিরে বেশি ঘোরাঘুরি করব না। এখন তাহলে আমি যাই, আর একটু আড্ডা দিব, কিন্তু সবার সাথে এখন গিয়ে। আচ্ছা, সাথে মারুফকে নিয়ে যা। ফাহিম মারুফকে নিয়ে চলে আসলো তাদের আড্ডাখানায়। বেশ কিছুক্ষণ বসে থেকে সবার সাথে আড্ডা দিয়ে 8:30টার সময় ফাহিম চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই ফাহিমের আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিমকে দেখে বলতে লাগলো, কিরে ফাহিম, ফারিয়া তো দেখি প্রায় অনেকক্ষণ পড়িয়েছে তোকে, যা গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। হ্যাঁ আম্মু, ফারিয়া আপু অনেকক্ষণ পড়িয়েছে আর বলেছে যে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়াবে আমাদেরকে। ও, তাহলে আশা করা যায় সামনে তুই ভালো নাম্বার তুলতে পারবি পরীক্ষায়। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ফাহিম চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে তার আব্বু আম্মুর সাথে খাবার খেয়ে বসে বসে টিভি দেখতেছে। এমন সময় ফাহিমের আব্বু ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, গতকালকে একটা নিউজ দেখলাম যে তোদের স্কুল সর্বপ্রথম হয়েছে, প্রত্যেকটা জেলা থেকে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে তোর স্কুল, প্রায় 97% পেয়েছে। তুইও যদি ভালোভাবে পড়ালেখা করিস তাহলে তোর নামে আরো ভালোভাবে উঠে আসবে। এখন থেকে তুই একটু ভালোভাবে পড়ালেখা করিস। হ্যাঁ আব্বু, এখন থেকে চিন্তা ভাবনা করেছি, খুব ভালোভাবে লেখাপড়া করব। ভালোভাবে লেখাপড়া না করলে তো আমি সামনে পরীক্ষায় ফার্স্ট করতে পারবো না। তবে আমার মনে হয় কি জানো, আমি সামনে পরীক্ষা খুব ভালো মার্ক তুলতে পারবো ফারিয়া আপুর জন্য। কারণ ফারিয়া আপু অনেকক্ষণ পড়ায় এবং খুব ভালোভাবে বোঝায়। আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই ভালোভাবে পড়তে থাক। ফারিয়ার কাছে মাসে সে না হয় তাকে ভালো বেতন দিয়ে দিব। আচ্ছা আব্বু, ওটা না হয় পরে দিয়ে দিও। এখন তাহলে আমি রুমে গেলাম। এই বলে ফাহিম চলে আসলো তার রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে ব্যাগের ভিতর থেকে ডায়েরিটা বের করে বিছানায় বসে পড়ল। পরে পৃষ্ঠা খুলতেই ওইখানে লেখা ছিল আরও নিত্যদিনের কথাবার্তা, ভালো লাগার অন্যতম মুহূর্ত এবং অনেক কিছু। ফাহিম 2 ঘন্টা ডায়েরিটা পড়ার পর মনে মনে বলতে লাগলো, ফারিয়া আপু আমাকে এতটা ভালোবাসে আর আমি জানতামই না। যাক, আজকে যেহেতু জানলাম, কিন্তু আমি তো এখনো ছোট। আব্বু আম্মু এবং এই সমাজ কি মানবে আমাদেরকে? আমার তো মনে হয় না এই সমাজ আমাদেরকে মানবে। যাই হোক, এটা না হয় পরে দেখা যাবে। ডায়েরিটা তো নিয়ে আসলাম, যদি ফারিয়া আপু তার ডায়েরিটা খোঁজাখুঁজি করে যদি না পায় তাহলে তো মনে করবে আমি নিয়ে এসেছি। কালকে গিয়ে যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানে রেখে দিব, খুব সাবধানে, যাতে আপু না দেখে। এই মারুফ, আমার রুমে যে আমার একটা ডায়েরি ছিল, ওই ডায়েরিটা একটু তুই নিয়েছিস? না আপু, ডায়েরিটা তো আমি নেই নাই। কেন, কি হয়েছে? ডায়েরি কি খুঁজে পাচ্ছ না? খুঁজে পাই নাই বলেই তো তোর কাছে এসেছি জিজ্ঞাসা করার জন্য। ডায়েরিটা আমি গত 2 বছর ধরে খুঁজতেছি, কিন্তু কোথাও পাইতেছি না। আমার পুরো রুম তন্ন করে ফেলতেছি খুঁজে। ও আচ্ছা, তাহলে তোমার ডায়েরি কোথায় চলে যাবে? দেখো, হয়তো কোথাও রেখেছো।
তোমার মনে পড়তেছে না? আচ্ছা, কালকে বিকালে আমি খুঁজে দেবো না। ঠিক আছে, এখন তাহলে তুই ঘুমা, রাত অনেক হয়েছে, আর গেম খেলতে হবে না, তাড়াতাড়ি ঘুমা, কালকে আবার স্কুলে যাবি। ফারিয়া বলতে লাগলো। ফারিয়া এই বলে চলে আসলো তার রুমে। অন্যদিকে মারুফ ঘুমের দেশে পাড়ি জমালো, কিন্তু ফাহিমের চোখে এখনও ঘুম নেই। বারবার শুধু ডায়েরিটার দিকে তাকাচ্ছে, কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ফাহিমও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ফাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মারুফ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মারুফ বলতে লাগলো, এই ফাহিম, তুই কি আপু ডায়েরি নিয়েছিস নাকি? কালকে রাতে আপু পুরো বাড়ি তন্ন তন্ন করে না করে খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও পাই নাই, জানিস তো? আমিও তো নেই নাই, আর আমি তো ডায়েরি বলতে দেখি নাই। আচ্ছা, আমি কিছুক্ষণ পর তোদের বাসায় আসতেছি, তোর সাথে একবারে ওই দিক দিয়ে স্কুলে চলে যাব। ঠিক আছে, আয় তাহলে, আমি এখন রেডি হই। এই বলে মারুফ রেডি হতে লাগলো। অন্যদিকে ফাহিম খাওয়া দাওয়া করে স্কুলের জন্য রেডি হয়ে চলে আসলো মারুফদের বাসায়। মারুফ রেডি হচ্ছে। ফাহিম ফারিয়ার রুমের ভিতরে ঢুকে দেখে ফারিয়া ওয়াশরুমে মাত্র ঢুকেছে। এটা দেখে মারুফ তাড়াতাড়ি করে ফারিয়ার ডায়েরিটা বইয়ের পিছনে লুকিয়ে রেখে দিল আর তাড়াতাড়ি করে চলে আসলো মারুফের রুমে। এসে দেখে মারুফ রেডি হয়ে গেছে। ফাহিম মারুফকে নিয়ে চলে আসলো স্কুলে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফাহিম মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা মারুফ, একটা কথা বলতো, ধর একটা সিনিয়র মেয়ে তোকে ভালোবাসে, সে তোকে বিয়ে করতে চায়। একদিকে হচ্ছে সমাজ, অন্যদিকে হচ্ছে তার পরিবার। এখন দুইজনকে মানাবে কি করে? মানে আমি বলতে চাইতেছি যে ছেলেটা হচ্ছে জুনিয়র আর মেয়েটা হচ্ছে সিনিয়র। হঠাৎ তুই এরকম আজব প্রশ্ন করতেছিস কেন? আরে বেটা, তুই উত্তর দে। প্রশ্ন করতেছিস কেন এটা তুই বুঝবি না। প্রশ্ন করতেছি কেন এটা তুই বুঝবি না। তুই বুঝলে কখনোই বলতি না কেন প্রশ্ন করতেছি। যেটা বলেছি সেটা বল। আমার মনে হয় পরিবার মেনে নিবে, পরিবার মানলেই চলবে, আর সমাজ এসব দেখার বিষয় না। তুই যদি 2 দিন না খেয়েও থাকিস না, তাহলে সমাজের মানুষ এসে বলবে না যে আমার বাড়িতে আয়, আমি তোকে খাবার দেব। সো নিজের বুদ্ধিতে কাজ কর। ভালো যদি ফকির হয়েও যাস তাহলে আর বেশি ভালো। নিজের বুদ্ধিতে ফকির হওয়া বেশি ভালো, অন্যের বুদ্ধিতে থেকে না চলা। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি পা চালা, 9:30 বেজে গেছে, বেল দিয়ে দিবে। দুজন তাড়াতাড়ি করে চলে আসলো স্কুলে। ক্লাসরুমে বসে বসে ফাহিম এবং তার বন্ধু বান্ধবরা কথা বলতেছে। এমন সময় ফারিয়া এসে ফাহিমের কান টেনে ধরে বলতে লাগলো, এই কুত্তা, তোকে যে কতগুলো ফোন দিলাম, তুই একটা ফোনও রিসিভ করলি না কেন? বারবার ফোন কেটে দিচ্ছিস কেন? কার সাথে ছিলি? গার্লফ্রেন্ডের সাথে নাকি? আহ মারিয়া, কান ছেড়ে দে আমার। আর আমি আমার গার্লফ্রেন্ডের সাথে না, আমি ছিলাম মারুফদের বাসায়, তার বোনের কাছে পড়তেছি। এমনিতেই তো ফেল করেছি, এটার জন্য আম্মু জোর করে পাঠিয়েছে তার বোনের কাছে পড়ার জন্য। আর তুই তো জানিস এক জায়গায় পড়তে গেলে ওই জায়গায় ফোন নেওয়া বারণ আছে। সেখানে আমি ফোন নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাকে কোনো কিছু বলে নাই, বলেছে যে আর ফোন না নিয়ে যাওয়ার জন্য। এটা না হয় আমি মানলাম, ফোন নিয়ে যাওয়ার জন্য বারণ করেছে, কিন্তু তুই তো বাসায় গিয়েও ফোন দিতে পারতি। কিন্তু বাসায় গিয়ে ফোন দিস নাই কেন, এটা বল আগে। বাসায় গিয়ে মনে ছিল না তোকে ফোন দেওয়ার, তাই আর ফোন দিতে পারি নাই। এই ম্যাডাম আসছে, যা যা তাড়াতাড়ি তোর জায়গায় গিয়ে বস। ম্যাডাম এসে সবাইকে পড়াতে লাগলো। অন্যদিকে ফারিয়া ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে ফোন টিপতেছে। এমন সময় টেবিলের উপরে বইয়ের দিকে চোখ পড়ল। তাকিয়ে দেখে ওইখানে তার ডায়েরিটা রাখা আছে। ফারিয়া তাড়াতাড়ি করে তার ডায়েরিটা হাতে নিয়ে খুলে দেখতে লাগলো কোনো কিছু হারিয়েছে নাকি। পুরোটা খুলে দেখলো কোনো কিছুই হারায় নাই। ফারিয়া মনে মনে বলতে লাগলো, আমি তো পুরো ঘর তোর তন্ন তন্ন করে খুঁজে ফেলেছিলাম,
এখনো তো খুঁজছিলাম, কিন্তু এখানে তো পাইলাম না। এখন এখানে কিভাবে আসলো? নিশ্চয়ই আমার রুমে কেউ ঢুকেছিল আর এটা দিয়ে গেছে। এসব চিন্তা ভাবনা করতে করতে ফারিয়া চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আম্মু, সকালবেলা কি আমাদের বাড়িতে কেউ এসেছিল? ওই সকালবেলা তো আমাদের বাড়িতে তেমন কেউ আসে নাই, একমাত্র ফাহিম এসেছে। কেন, কোনো কিছু কি হয়েছে নাকি? না, কোনো কিছু হয় নাই, এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। ফারিয়া খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, যাক, মনে হয় ফাহিম ডায়েরিটা দেখেছে এবং নিয়ে গেছে, পড়েছে হয়তো। এখন দেখা যাক তার থেকে কি রেসপন্স পাই। যদি পড়ে থাকে তাহলে অবশ্যই তার কাছ থেকে আমি কোনো না কোনো রেসপন্স পাবো। এইসব ভাবতেছে ফারিয়া নিজের মনে মনে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হলো। বিকেলে স্কুল ছুটি দিয়ে দিতেই ফাহিম চলে আসলো তাদের বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় ফাহিমের আম্মু এসে বলতে লাগলো, কিরে ফাহিম, আজকে পড়তে যাবি না নাকি? হ্যাঁ আম্মু, পড়তে যাব। 5:45 থেকে পড়াবে বলেছে। এখন একটু রেস্ট করে এরপরে চলে যাব। এইসব কথাবার্তা বলতেছে ফাহিম তার আম্মুর সাথে। এমন সময় ফাহিমের ফোনটা বেজে উঠল। তাকে দেখে তার বন্ধু মারিয়া। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মারিয়া বলতে লাগলো, কিরে, কি করিস তুই? নাকি মারুফের বোনের কাছে পড়তে যাবি? হ্যাঁ, পড়তে যাব। কেন, তোর কোনো সমস্যা আছে নাকি তার কাছে পড়তে গেলে? সমস্যা আছে বলেই তো তোকে ফোন দিলাম। তুই তার কাছে পড়তে যাবি না, তুই আমার ম্যাডামের কাছে পড়তে আসবি। আমি আমার ম্যাডামের সাথে কথা বলে রাখবো। কাল থেকে যাতে দেখতে পাই তুই আমার ম্যাডামের কাছে পড়তে এসেছিস। সরি মারিয়া, আমি এটা পারবো না। কারণ আমি মারুফকে আগে থেকেই বলে রেখেছি তার বোনের কাছে পড়ব, এবং আম্মুও বলে রেখেছে যে ফারিয়া আপুর কাছে পড়ার জন্য। গতকালকে পড়ে এসেছি, আজকেও পড়তে যাব। ফোন রাখলাম, এখন সময় হয়ে এসেছে। এই বলে ফাহিম কলটা কেটে দিল। কারণ সে জানে এখন যদি মারিয়ার সাথে কথা বলে তাহলে আরও বেশি কথা বাড়াবে সে। ফাহিম তার ব্যাগ নিয়ে চলে আসলো মারুফদের বাসায়। কলিং বেল দিতেই মারুফের আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিম বাড়ির ভিতরে ঢুকে সোজা চলে আসলো উপরে। এসে দেখে মারুফ তার বোনের রুমে বসে আছে। ফাহিম ভিতরে ঢুকে চেয়ার টেনে বসে পড়লো। এমন সময় মারুফ ফাহিমকে ফিসফিস করে বলতে লাগলো, কিরে ফাহিম, তুই মারিয়া কি বলতেছিস? সে তো দেখি অনেক রেগে আছে। আমাকে কল দিয়ে কতক্ষণ বোকাঝোকা করেছে। তুই নিশ্চয়ই তাকে কোনো কিছু বলেছিস, তাই না রে? আরে শালা, আমি তাকে কি বলতে যাব? সে তো এমনিতেই পাগল। তুই তো জানিস আমার সাথে কথা বলার জন্য সব সময় পাগলামি করে। কেন পাগলামি করে এটাই বুঝি না। সালা, তোকে পছন্দ করে আর তুই এটা বুঝিস না? কবে যে বুঝবি আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আল্লাহ ভালো জানে। এখন চুপচাপ পড়তে বস। আর ফারিয়া আপু কোথায়? ওনাকে তো দেখতেছি না। আপু একটু দোকানে গেছে, কি যেন আনতে। তুই পড়তে থাক, আমি আমার রুম থেকে আসতেছি। এই বলে মারুফ চলে আসলো তার রুমে। অন্যদিকে ফারিয়া দোকান থেকে চকলেট নিয়ে এসে রুমে ঢুকতেই দেখতে পেল ফাহিম একা বসে আছে। এটা দেখে তাড়াতাড়ি করে চলে আসলো ফাহিমের কাছে। ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে ফাহিম, আজকে এত দেরি হয়েছে কেন? তোকে না বললাম 5:45 থেকে আমি পড়াবো, তাহলে তুই দেরি করেছিস কেন? কই দেরি করলাম? আমি তো ঠিক টাইমে এসেছি। তুমি তো রুমে ছিলে না, কোথায় যেন গিয়েছিলে? আমি 5:45 বাড়ি থেকে বের হয়েছি, তখন তোকে দেখতে পাই নাই। তুই 5 মিনিট দেরি করে এসেছিস। এখন তোকে শাস্তি পেতে হবে। শাস্তি স্বরূপ আমার ঠোঁটে একটা কিস করতে হবে। আপু, তুমি এসব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার সিনিয়র আপু। তুমি সিনিয়র হয়ে যদি এই রকম কথা বলো তাহলে কিভাবে হবে? আমি এটা করতে পারবো না। তুই যদি এখন এটা না করিস তাহলে কিন্তু আমি জোর করে তোর কাছ থেকে আদায় করে নিব। তখন কিন্তু তোর চিৎকার করতে পারবি না, আর ব্যথাও পাবি হয়তো তোর ঠোঁটে। তাই তোর ভালোর জন্য বলতেছি, তাড়াতাড়ি লিপ কিস করে দে, তাহলে তোকে ছেড়ে দেব।
ফাহিম আর কোনো উপায় না পেয়ে ফারিয়ার ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে মাথা নিচু করে পড়তে লাগলো। অন্যদিকে ফারিয়া মুচকি এসে চকলেট খেতে লাগলো। ফাহিমের দিকে একটা চকলেট এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই নে, এই চকলেট দেখা। আর মারুফ কোথায় গেছে? তাকে তো দেখতেছি না, সে তো এখানেই ছিল। সে তার রুমে গেছে, বলেছে যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু এখনো আসতেছে না কেন এটাই বুঝতেছি না। ফারিয়া চলে আসলো মারুফদের রুমে। মারুফ ফোনে কার সাথে যেন কথা বলতেছে। ফারিয়াকে দেখে তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে চলে আসলো ফারিয়ার রুমে। অন্যদিকে ফারিয়া মারুফের ফোনটা হাতে নিয়ে দেখে একটা মেয়ের সাথে কথা বলেছে। ফারিয়া ফোন নাম্বারটা মুখস্থ করে নিয়ে চলে আসলো তার রুমে। চুপচাপ বসে আছে। এমন সময় ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ফাহিম, মারুফ কার সাথে রিলেশন করে তুমি জানো নাকি? মারুফ কারোর সাথে রিলেশন করে না তো আপু। রিলেশন করলে তো আমি জানতে পারতাম। আজ পর্যন্ত তাকে দেখলাম না কোনো মেয়ের সাথে কথা বলতে, তাহলে সে রিলেশন করবে কি করে? ও আচ্ছা, তুমি হয়তো দেখো নাই। আচ্ছা আমি একটা নাম্বার বলতেছি, দেখো তো এই নাম্বারটা তুমি চেনো নাকি? 013-455-75। এই নাম্বারটা কার তুমি বলতে পারবে? হ্যাঁ, এটা তো আমাদের ক্লাসের রুবাইদার নাম্বার, কিন্তু আপনি কিভাবে ওর নাম্বার পেয়েছেন? ওর নাম্বার তো একমাত্র আমাদের কাছে থাকার কথা। আমি কিভাবে জেনেছি এটা না হয় পরে বলবো, তার আগে একটা কথা বলতেছি। মারুফ যা করবি আমার সাথে বলে করবি। আর ফাহিম, তুমিও যদি কোনো মেয়েকে পছন্দ করো তাহলে আমাকে বলবে। আপু, আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু মেয়েটা আমার সিনিয়র, আর এই সমাজে সিনিয়র জুনিয়র বিয়ে হয় না, তাই আমি তাকে বলতে পারি নাই, আর মেয়েটাও আমাকে বলতে পারে না। ফাহিমের কথা শুনে ফারিয়ার মনটা খারাপ হয়ে গেল। ফাহিম ঠিকই বুঝতে পারছে ফারিয়ার মনটা খারাপ হয়ে গেছে। এমন সময় ফাহিম আবারও বলে উঠল, কিন্তু মেয়েটা ডায়েরির মধ্যে সব কিছু লিখে রাখে। আমি তার ডায়েরিটা নিয়ে পড়েছিলাম, আবার ফেরত দিয়ে দিয়েছি। ফাহিমের মুখে এই কথা শুনে ফারিয়া অবাক হয়ে তাকিয়ে রইল ফাহিমের দিকে। মারুফ বিষয়টা বুঝতে পেরে ওইখান থেকে উঠে চলে আসলো তার রুমে। আবারও রুবাইদার সাথে কথা বলতে লাগলো মারুফ। ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, তুই যেহেতু সব কিছুই জানিস তাহলে আমাকে কিছু বলতেছিস না কেন? দেখ, তুই মারুফের বন্ধু, আর মারুফও জানে আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু কখনো ভুলতে পারতেছি না। তুই যেহেতু জেনে গেছিস তাহলে বলে ফেলি, আমি তোকে অনেক ভালোবাসি ফাহিম। প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবি না তো? দেখো আপু, তুমি আমার থেকে সিনিয়র, আমি এটা পারবো না, আর এই সমাজ এটা মানবে না। আমি প্রথমেই বলেছি যে সিনিয়র জুনিয়র এই সমাজ মানে না, তাই আমি এটা মানতে পারবো না। তুই মানতে না পারলেও আমি তোকেই ভালোবাসবো এবং তোকেই বিয়ে করব। দরকার পড়লে তোকে নিয়ে পালিয়ে অন্য কোথাও চলে যাব, তারপরেও তোকেই আমার লাগবে। আপু প্লিজ পাগলামি করো না, আমি তোমাকে মানতে পারবো না। তোমাকে বলে দিতেছি, তুমি প্লিজ এরকম করো না। এরকম করলে কিন্তু আমি আর কখনো এই বাড়িতে পড়তে আসবো না। মারিয়া ফোন দিয়েছিল, সে নাকি তার ম্যাডামের সাথে কথা বলবে, তার ম্যাডাম নাকি আমাকে পড়াবে। আমি কিন্তু সেখানে চলে যাব। তুমি যদি এই রকম করো। থাক, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তোর এখানেই পড়। তবু তুই আমার চোখের সামনে থাক, আমি তোকে সব সময় আমার চোখের সামনেই দেখতে চাই। তোর আম্মুও রাজি আছে, তুই কেন রাজি হচ্ছিস না? তেমনি আমি রাজি হচ্ছি না, আর তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। ফিলিংস থাকলে অবশ্যই বলতাম। সত্যি বলতেছিস তো আমার প্রতি তোর কোনো ফিলিংস নেই? না, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, থাকলে অবশ্যই বলতাম তোমাকে। আচ্ছা, যেহেতু ফিলিংস নেই সো আর কি বলবো, আর বলার মতো কোনো কিছুই নেই। পরে এখন আমি মারুফকে ডেকে নিয়ে আসতেছি। এই বলে ফারিয়া চলে আসলো মারুফের রুমে। মারুফ ফোনটা রেখে দিয়ে ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে আপু, তুমি মুখ এরকম গোমড়া করে দাঁড়িয়ে আছো কেন? ফাহিম তোমাকে কিছু বলেছে নাকি? ফাহিমকে কত বোঝানোর চেষ্টা করতেছি তাকে আমি ভালোবাসি, কিন্তু সে তো বুঝতে চেষ্টাই করতেছে না। তুই একটু তাকে বোঝাতে পারবি?
তুই বুঝালে সে অবশ্যই বুঝবে। চিন্তা করো না, আমি যেহেতু আছি তার মানে ফাইম তোমারই হবে, অন্য কারো হবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তুমি আমার বড় বোন, আমি তোমার কষ্ট দেখতে পারবো না। তোমার যেটা প্রয়োজন আমি সেটাই এনে দেবো। ছোট হয়েছে তো কি হয়েছে, আরে বোঝার বয়স তো হয়েছে আমার, নাকি? মারুফ ফারিয়ার সাথে চলে আসলো ফারিয়ার রুমে, এসে পড়তে লাগলো। পড়া শেষ করে মারুফ ফাহিমকে নিয়ে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাহিম বলতে লাগলো, কিরে তুই আর কত দূর যাবি? রাত অনেক হয়েছে, যা এখন বাসায় চলে যা, আমি বাকিটা চলে যেতে পারবো। বাকিটা তো চলে যেতে পারবি, কিন্তু তোর সাথে আমার কথা আছে। তুই আপুর সাথে এরকম করতেছিস কেন? আপু তো তোকে খুবই ভালোবাসে, তুই জানার পরেও এরকম করতেছিস। এরকম করতেছি কেন এটা তুই বুঝবি না? আমিও দেখি তোর আপু কতটা ভালোবাসে আমাকে। তুই যা, তুই কিন্তু তোর আপুকে কোনো কিছু বলবি না। আমি তোর আপুকে পরীক্ষা করব। সালা আমার আপু কি পরীক্ষা করবি? ঠিক আছে কর, আমিও দেখি তুই কি পরীক্ষা করতে পারিস। তুই আমাকে শালা ডাকতেছিস কেন? আমি তোকে শালা ডাকবো, তুই আমাকে দুলাভাই ডাকবি। হি 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 হি। হয়েছে, আর দুলাভাই ডাকতে হবে না। এখন তাহলে তুই তাড়াতাড়ি বাড়ি যা, আমিও বাসায় চলে যাই। ঠিক আছে, যা তাহলে তুই। মারুফ চলে গেল। অন্যদিকে ফাহিম বাসে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, কি রে ফাহিম, হারিয়া কেমন পড়াচ্ছে? ভালো পড়াচ্ছে তো, নাকি আরেকজন শিক্ষক বলবো তোকে পড়ানোর জন্য? আর বলার দরকার নেই, ফারিয়া আপু খুব ভালো পড়ায়। ওনার কাছেই অনেক কিছু শিখে ফেলেছি এই 2 দিনে। আমি মনে করি ওনার কাছে পড়লে খুব ভালো হবে। আচ্ছা তাহলে তুই রুমে যা, তোর যেখানে ভালো লাগে সেখানেই পড়, তোকে আমরা জোর করবো না কোথাও পড়ার জন্য। ঠিক আছে আম্মু, এখন তাহলে আমি রুমে গেলাম, রাত অনেক হয়েছে, ঘুমাই গিয়ে তাহলে। এই বলে ফাহিম চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মারিয়া বলতে লাগলো, কিরে পড়া শেষ করে চলে এসেছিস নাকি? আর ফারিয়া আপু এতক্ষণ পড়ায় কেন? আমাদের ম্যাডাম তো 1 ঘন্টা পড়ায়, এই 1 ঘন্টার ভিতরে খুব ভালো পড়ায়। ফারিয়া আপু অনেক আগে থেকে এরকমভাবে পড়ায়। কেন এতক্ষণ পড়ালে? তোর কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আছে বলেই তো জিজ্ঞেস করলাম এতক্ষণ পড়ায় কেন। আচ্ছা যাই হোক, কালকে স্কুলে আসবি তো? হ্যাঁ আসবো, আবার নাও আসতে পারি। একটা জায়গায় ঘুরতে যাব সবাইকে নিয়ে। আমিও যাব, তোর সাথে আমাকেও নিয়ে যেতে হবে, তুই যেখানেই যাস না কেন, কারণ আমি তোর ফ্রেন্ড। আমরা সব ছেলের ফ্রেন্ডস আপু, তুই হচ্ছিস মেয়ে, তোকে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা ফোন রাখলাম এখন। এই ফোন রাখবি না একদম, আগে আমার কথা শেষ হোক, এরপরে তুই ফোন রাখবি। কালকে আমি যাব মানে যাবই, তুই যদি আমাকে নিয়ে না যাস তাহলে কিন্তু আমি নিজের কিছু করে ফেলবো। আমরা এতগুলো ছেলে যাইতেছি আর তুই একা একটা মেয়ে আমাদের সাথে যাবি? যদি আমরা সবাই মিলে তোর কোনো ক্ষতি করে ফেলি তখন কি হবে? আমি জানি তুই এবং তোর বন্ধু বান্ধবরা আমার কোনো ক্ষতি করবি না, তাই আমি আমার শেষ সিদ্ধান্ত জানিয়ে দিলাম, তোর সাথে যাব মানে যাব, তুই আর একটা কথাও বলতে পারবি না। ফাহিম আর কোনো কিছু না বলে ফোনটা কেটে দিয়ে কল দিল মারুফকে। বেশ কিছুক্ষণ পর মারুফ কলটা রিসিভ করতে ফাহিম মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মারুফ মারিয়া পাগল হয়ে গেছে, সে আমার সাথে এরকম করতেছে কেন? সেই নাকি কালকে আমার সাথে যাবে, মানে যাবেই। আমি যদি তাকে না নিয়ে যাই তাহলে সে নাকি তার নিজের ক্ষতি করে ফেলবে। এই রকম করলে কিভাবে হবে? তোকে আমি অনেক আগেই বলেছিলাম যে এই মেয়েটার আচার আচরণ ভালো না। বন্ধুত্ব করার পর থেকেই দেখতেছি তোর পিছনে লেগে আছে।
তুই যদি ওই মেয়ের সাথে বন্ধুত্ব না শেষ করিস তাহলে তোর খবর আছে। আর কালকে কোথাও যাওয়া হবে না, কোথাও যাব না। প্রত্যেকবার একটা না একটা প্ল্যান করলে এইরকম একটা না একটা কোনো কিছুই হবে। এই বলে মারুফ কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। মারিয়া অনেক সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে বসে আছে। 8টা বাজতেই ফোন দিল ফাহিমকে। বেশ কিছুক্ষণ পর ফাহিম কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মারিয়া বলতে লাগলো, কিরে, আমি তো রেডি হয়ে বসে আছি, কখন বের হবি তোরা? কখন বের হব মানে তুই কি আবল তাবল বলতেছিস? আমরা আবার কখন বের হব? কেন, তুই না কালকে রাতে বললি যে আজকে ঘুরতে যাবি? আমি না তোকে কালকে কতবার বললাম যে তোদের সাথে ঘুরতে যাব? এটার জন্যই তো রেডি হয়ে বসে আছি, আর তুই বলতেছিস আবল তাবল। হ্যাঁ, তুই মনে হয় মেন্টাল হয়ে গেছিস, এটার জন্য এরকম আবল তাবল বলতেছিস। আমরা কোথাও যাইতেছি না, আর গেলে অবশ্যই তোকে আমরা জানাবো। কিছুক্ষণ পর স্কুলে আসতেছি। এই বলে ফাহিম কলটা কেটে দিল। মারিয়া বিশ্বাস করতে পারতেছে না ফাহিমের কথা। মারিয়া আবারও ফোন দিল মারুফকে। বেশ কিছুক্ষণ পর মারুফ কলটা রিসিভ করতে মারিয়া মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মারুফ, তোরা না বলে আজকে ঘুরতে যাবি, যাস নাই নাকি? না না, যাই নাই, তোর জন্য যাই নাই, না হলে আমরা যাইতাম। আচ্ছা তুই সত্যি করে বলতো, ফাহিমের কাছে তুই কি চাস? তুই সবসময় ফাহিমের সাথে এরকম করিস কেন? বন্ধুত্ব করার পর থেকেই এরকম করা শুরু করেছিস কেন? আমার আচরণ দেখে কি তুই কিছু বুঝিস না? আমি যে ফাহিমকে ভালোবাসি এটা কি ফাহিম বোঝে না? সে কি ছোট? না, সে বোঝে না। আর তুই তাকে ভালোবাসলেও পাবি না, কারণ ফাহিমের জন্য আগেই তার আব্বু আম্মু একটা মেয়েকে ঠিক করে রেখেছে। ওই মেয়েটার সাথে বিয়ে দিবে ফাহিমকে। তুই যদি আর এরকম ঝামেলা করার চেষ্টা করিস বা কোনো কিছুর জন্য, তাহলে কিন্তু তোর খবর আছে। তোর আম্মুর কাছে আমি বিচার দিতে বাধ্য হব, মনে রাখিস। আর একটা কথা বলে যাস না, আমি কিন্তু সব কিছুই দেখেছি তুই কি কি করেছিস। ওই কথাটা মাথায় রেখে এরপরে আমাদের সাথে কথা বলতে আসিস। এই বলে মারুফ কলটা কেটে দিয়ে রেডি হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে চলে আসলো বাহিরে। এসে দেখে ফাহিম দাঁড়িয়ে আছে। মারুফ আর ফাহিম হাঁটতে হাঁটতে কথা বলতেছে আর স্কুলের দিকে যাইতেছে। এমন সময় মারুফ ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার মনে হয় না ওই মারিয়া তোকে আর বিরক্ত করবে। তাকে এমন কিছু বলে দিয়েছি যে সে তোকে আর বিরক্ত করবে না। এই মেয়ে আবার আমাকে বিরক্ত না করে থাকতে পারে? তুই এটা বলতে পারলি? একবার চল, এরপরে তুই দেখতেই পারবি ওই মেয়েটা কিভাবে আমাকে বিরক্ত করে। ফাহিম আর মারুফ চলে আসলো স্কুলে। অন্যদিকে ফারিয়া ফাহিমের ছবি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। এমন সময় ফারিয়ার আম্মু এসে ফারিয়াকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, এভাবে যে ঘুমিয়ে থাকিস, জামাই বাড়ি গেলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকাম করতে হবে, পারবি তো পরে? এখন তো কোনো কিছুই শিখে রাখিস নাই। এই যে তোকে বলি, শিখতে শিখতে কিন্তু তুই শিখিস না। আম্মু যাও তো এখান থেকে, আমাকে ঘুমাতে দাও। রাতে ওই পিচ্চিটাকে স্বপ্নে দেখতে দেখতে আর ঘুমাতে পারি নাই। ওই পিচ্চি মানে? তুই কাকে স্বপ্নে দেখেছিস? আর কি আবল তাবল বলছিস? আমি কি আবল তাবল বলতেছি এটা শুনতে হবে না, যাও এখান থেকে আর আমাকে ঘুমাতে দাও। ফারিয়ার আম্মু এইখান থেকে চলে গেল। অন্যদিকে ফারিয়া ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। আবার এইদিকে ফাহিম আর মারুফ স্কুলে আসতেই মারিয়া পিছন থেকে ফাহিমকে জড়িয়ে ধরলো। এটা দেখে স্কুলের সকল ছেলেমেয়েরা তাকিয়ে আছে। ফাহিম তাড়াতাড়ি করে মারিয়াকে তার কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস করে তার গালে চড় মেরে বলতে লাগলো, তোকে আমি ভালো ভাবতাম, কিন্তু তুই এতটা ভালো এটা আগে জানতাম না। আজকের পর থেকে তুই আর আমাকে কল দিবি না এবং আমার সাথে কথা বলার চেষ্টা করবি না, আমার সামনেও আসবি না। কুত্তার লেজ যেরকম সোজা হয় না, ঠিক সেই রকম তুইও সোজা হবি না। তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। আজকের পর থেকে তুই আর আমাকে কল দিবি না, আমার সামনে আসবি না। তোর নামে আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। এই বলে ফাহিম এবং মারুফ চলে আসলো ক্লাসরুমে। বসে বসে কথাবার্তা বলতেছে। এমন সময় সিয়াম আসলো।
ফাহিমকে উদ্দেশ্য করে সিয়াম বলতে লাগলো। কিরে ভাই, মারিয়াকে কি কিছু বলেছিস নাকি? সে দেখি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আর বলিস না, ওই মেয়েটার জন্য ফাহিমের অনেক সমস্যা হচ্ছে। আজকে স্কুলেও আসতে না আসতেই ওই মেয়েটাই ফাহিমকে জড়িয়ে ধরেছে। স্কুলের সকল ছাত্রছাত্রীরা দেখেছে। এখন যদি প্রিন্সিপাল স্যার জানতে পারে তাহলে কিন্তু বের করে দেবে এই দুইজনকে। হ্যাঁ, এটা তো করবেই, কারণ প্রিন্সিপাল স্যার আগে থেকেই সবাইকে সাবধান করে দিয়েছে স্কুলে এসে এইসব করা যাবে না। আর ওই মারিয়ার বাচ্চাকে কিছু বলতে পারবি না আমাদের ফ্রেন্ড বলে। আজ থেকে সে আমাদের ফ্রেন্ড না, তাকে আমরা আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি। এখন চুপচাপ বস, হয়তো বাকি সবাই এসে পড়েছে। সবাই বসে বসে ক্লাস করতে লাগলো। ক্লাস করতে করতে দুপুর হয়ে আসলো। দুপুরে ফাহিম তার বন্ধুদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করতেছে। এমন সময় স্কুলের ভিতর প্রবেশ করলো ফারিয়া। এক পা দু পা করে এগিয়ে যাইতেছে। এমন সময় মারুফ ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ফাহিম, হয়তো ফারিয়া আপু এসেছে, চল ফারিয়া আপুর সাথে দেখা করে আসি। হয়তো আমাদের জন্য কোনো কিছু নিয়ে এসেছে। হাতে দেখা যাচ্ছে শপিং এর ব্যাগ, এর ভেতরে কোনো না কোনো কিছু তো আছে। তুই যা, আমি ক্যান্টিনের দিকে যাইতেছি, গিয়ে কিছু খাবার খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। আমারও তো খুব ক্ষুধা লাগছে। তুই 2 মিনিট দাঁড়া, আমি শুধু আপুর সাথে দেখা করেই চলে আসতেছি। এই বলে মারুফ চলে আসলো ফারিয়ার কাছে। ফারিয়ার সাথে কথা বলে ফারিয়ার হাত থেকে খাবার নিয়ে চলে আসলো ক্যান্টিনে। দুজন মিলে খাওয়া দাওয়া করে আবারও ক্লাসরুমে চলে গেল। এসে দেখে ফাহিমের ব্যাগের ভিতরে কি যেন রাখতেছে মারিয়া। এটা দেখে মারুফ বলতে লাগলো, কিরে, তুই ওর ব্যাগের ভেতরে কি রাখছিস? দেখ, সত্যি করে বলবি। তুই যদি এখন সত্যি কথা না বলিস তাহলে কিন্তু আমি এবং ফাহিম প্রিন্সিপাল স্যারের কাছে যাব আর বলবো যে তুই আমাদের ব্যাগের ভেতরে কিছু রাখছিস, যাতে তুই আমাদের উপর মিথ্যা অপবাদ দিতে পারিস। মিথ্যা অপবাদ না রে, আমি আর তোদের সামনে কখনো আসবো না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, তাই তোদের দুজনকে 2টো চিঠি দিয়ে গেলাম। আর ফাহিম, আমি তোমাকে খুব ভালোবাসি। এখন যে রকম ভালোবাসি সামনেও সেই রকম ভালোবাসবো। মানুষ বলে না, বহু দূরত্বের ভালোবাসা অনেকটা বেড়ে যায়, ঠিক তেমনি আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। তুমি অন্য কারো হয়ে যাবে এটা আমি দেখতে পারবো না। এই বলে মারিয়া ওইখান থেকে চলে গেল। অন্যদিকে ফাহিম তার সিটে চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ এইভাবে চুপচাপ বসে থাকার পর স্কুল ছুটি দিয়ে দিল বিকেল 4টার দিকে। বিকেল 4টায় ফাহিম চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিমকে দেখে বলতে লাগলো, কি রে ফাহিম, তোকে এত উদাস উদাস লাগতেছে কেন? তুই কি এমন করেছিস যে তোকে এত উদাস উদাস লাগছে? তোকে তো আর মাঠে হাল কাটতে দেই নাই বা বেশি চাপ দেই নাই যে এরকম করতে হবে। আম্মু, তুমি হয়তো চাপ দাও না, কিন্তু স্কুল থেকে একটু বেশি চাপ আসতেছে, এটার জন্য আর কি এরকম একটু দুশ্চিন্তা করি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি থাকো তাহলে। এই বলে ফাহিম চলে গেল তার রুমে। অন্যদিকে মারুফ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, তুমি যদি ফাহিমকে পেতে চাও তাহলে দ্রুত যত সম্ভব ফাহিমকে বিয়ে করে নাও, কারণ ওই মারিয়া অনেক বাড়াবাড়ি করতেছে। তুমি ফাহিমকে হারিয়েও ফেলতে পারো, এমনও হতে পারে। কি বলতেছি এইসব? না, এটা হতে পারে না। তুই আমাকে একটু সাহায্য করতে পারবি? আব্বু আমাকে বলতে পারবি যে ফাহিমের সাথে আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য? আমি বললে হয়তো মানবে না, তুই যদি সাথে থাকিস তাহলে মানবে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরপরে দুজনে নিচে যাব। নিচে গিয়ে আম্মুকে সব কিছু খুলে বলবো। তুমি পরে দেখি আম্মু কি বলে। এই বলে মারুফ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে ফারিয়াকে নিয়ে নিচে চলে আসলো। খাবার টেবিলে বসে আছে মারুফ, ফারিয়া এবং ফারিয়ার আম্মু। এমন সময় ফারিয়া তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। জানি না তুমি কথাগুলোতে কি মনে করবে, তবে আমার এই কথাগুলো বলতেই হবে তোমাকে। এই কথাগুলো না বললে আমি আমার প্রিয় জিনিস হারিয়ে ফেলবো। তোর এমন কি প্রিয় জিনিস আছে যে তুই হারিয়ে ফেলবি? আচ্ছা, আগে বল তুই কি বলতে চাস, এরপর আমি বুঝতে পারবো তোর প্রিয় জিনিসটা কি। ফারিয়া বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
আম্মু আমি ফাহিমকে ভালোবাসি, অনেক দিন থেকেই তাকে পছন্দ করি এবং ভালোবাসি। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কোনো দিন আগে আমার ভালোবাসা বুঝেছে। সে কয়েকদিন আগে আমার ভালোবাসা বুঝেছে। এর মধ্যে কাটা হয়ে দাঁড়িয়েছে ফাহিমের এক বান্ধবী। সে ফাহিমকে নিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। আমি ফাহিমকে হারাতে চাই না। আম্মু তুমি প্লিজ আব্বুকে মানিয়ে ফাহিমের আব্বু আম্মুর সাথে কথা বলো। ফাহিমকে যদি আমি না পাই তাহলে আমি আত্মহত্যা করব। ফারিয়ার আম্মু আত্মহত্যার নাম শুনে ফারিয়ার গালে ঠাস করে জন্মালো আর বলতে লাগলো, যখন যা চেয়েছিস তোকে তাই এনে দিয়েছি, আজকে ফাহিমকে চাইছিস। একটু দেখতে কয়েকটা দিন আমরা কি করি, এরপরে না হয় বলতি। যদি তাকে এনে না দিই আর কোনো দিন যদি তোর মুখ থেকে এই মরার কথাটা আসে, তাহলে আমি নিজেই তোকে গলা টিপে মেরে ফেলবো। চুপচাপ রুমে যা, আর ফাহিমের আম্মুর সাথে কথা বলতেছি, দেখি ফাহিমের আম্মু কি বলে। ফারিয়া চলে গেল তার রুমে। ফারিয়ার আম্মু মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তুই তো চুপচাপ দেখে খাবার খাইতেছিস, তোর বোন কি বলেছে শুনেছিস? তুই কি বলিস, ফাহিমের সাথে থাকলে তোর বোন সুখী হবে নাকি সুখী হবে না? আম্মু, ফাহিম হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, সে খুবই ভালো। আমি মনে করি আপুর সাথে বিয়ে হলে অবশ্যই তারা সুখী হবে। তবে ফাহিম একটু ছোট, এটা হচ্ছে সমস্যা। আমি মনে করি যে এটা সমাজের সমস্যা হতে পারে, আমাদের জন্য সমস্যা না। হ্যাঁ আমিও এটাই মনে করি। আচ্ছা যাই হোক, তুই এক কাজ কর, ফাহিমদের বাড়িতে যা, ফাহিমকে নিয়ে আয়। আর এই বিষয়ে তোকে কোনো কিছুই বলতে হবে না। আগে তোর আব্বুর সাথে কথা বলে নেই, এরপর ফাহিমের আব্বু আম্মুর সাথে কথা বলবো। কি বলিস তুই? হ্যাঁ, আগে আব্বুর সাথে কথা বলে নাও, এরপরে না হয় ফাহিমের আব্বু আম্মুর সাথে কথা বলবে। মারুফ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। ফোনটা নিয়ে বেরিয়ে পড়লো ফাহিমদের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে ফারিয়া তার রুমে পায়চারি করতেছে আর চিন্তা ভাবনা করতেছে কি হবে কি না হবে। এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে কখন সে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে ফারিয়ার আম্মু ফোন দিল ফারিয়ার আব্বুকে। ফারিয়ার আব্বু সব কিছু শোনার পর বলতে লাগলো, আচ্ছা আমি যাইতেছি, এখন ফোন রাখলাম তাহলে। এই বলে ফারিয়ার আম্মু কলটা কেটে দিল। অন্যদিকে মারুফ ফাহিমকে নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসতেই ফারিয়ার আম্মু মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারুফ আমি যাইতেছি, তুই তোর আপুকে বলিস যে আমি গিয়েছি, আর আস্তে আস্তে সন্ধ্যা হতে পারে। এই বলে ফারিয়ার আম্মু বেরিয়ে পড়লো ফাহিমদের বাড়ির উদ্দেশ্যে। মারুফের সাথে ফাহিমদের বাড়িতে অনেকবার গিয়েছে। একটা রিক্সা নিয়ে চলে আসলো ফাহিমদের বাসায়। কলিং বেল দিতেই ফাহিমের আম্মু এসে দরজা খুলে দিল। মারুফের আম্মুকে দেখে বলতে লাগলো, আরে ভাবি আপনি ভেতর আসেন, অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে। আগের মতো আর আমাদের বাড়িতে আসেন না কেন? আগে আবদারটা শুনি, তারপর না হয় বলবো গ্রহণ করব নাকি গ্রহণ করব না। আবদারটা বলে ফেলেন। বাড়িতে নানা কাজে ব্যস্ত থাকি, তাই আর আসতে পারি না। আজকে একটা আবদার নিয়ে এসেছি আপনার কাছে, জানি না আপনি ফিরিয়ে দিবেন নাকি আবদারটা গ্রহণ করবেন। দেখেন, ফারিয়া তো ফাহিমকে অনেকদিন ধরেই ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারে নাই। কয়েকদিন আগে ফাহিমকে তার মনের কথা বলেছে। ফাহিমও বুঝেছে সে তাকে ভালোবাসে। এখানে নাকি ফাহিমের একটা মেয়ে বান্ধবী আছে, সে বিপদ হয়ে দাঁড়িয়েছে। ওই মেয়েটা নাকি ফাহিমকে বিয়ে করার জন্য জোর জবরদস্তি করতেছে। এখন আমার মেয়ে তো ডাইরেক্ট বলে দিয়েছে ফাহিমকে না পেলে সে আত্মহত্যা করবে। আমি আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি, ফাহিমকে আমার মেয়ের জামাই হিসেবে নিতে চাই। আপনি কি মানতে রাজি আছেন? ফাহিমের আম্মু বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মারিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ মানতে তো রাজি আছি, কিন্তু ফাহিম তো এখনো অনেক ছোট, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। এখন যদি তাকে বিয়ে করিয়ে দেই, সে সংসার সামলাবে নাকি লেখাপড়া করবে? আর তো 2 থেকে 3 মাস রয়েছে, এরপরে তাদের পরীক্ষা। পরীক্ষার পর তো রেজাল্ট দিলে ফাহিম তার আব্বুর কোম্পানিতে না হয় জব করবে, পাশাপাশি কলেজে লেখাপড়া করবে। কলেজে লেখাপড়া করলে তো আর এত বেশি যাইতে হয় না। সো এটা কি পারবে না? হ্যাঁ এটা পারবে। আচ্ছা আমি রাজি আছি, তবে আর একটু শিওর হয়ে আপনাকে রাতে জানিয়ে দেব। ফাহিমের আব্বু আসুক অফিস থেকে, এরপরে আপনাকে জানিয়ে দিতে পারবো। আচ্ছা উত্তর হ্যাঁ হবে, আমি আপনাকে কথা দিতেছি। আপনি বসেন, আমি চা কফি বানিয়ে আনতেছি। এই বলে ফাহিমের আম্মু চলে আসলো রান্নাঘরে। দুজনের জন্য চা বানিয়ে নিয়ে চলে আসলো। দুজন চা খেয়ে গল্প করে। ফারিয়ার আম্মু সন্ধ্যায় চলে আসলো বাসায়। এইদিকে ফারিয়ার
এদিকে ফারিয়া ফাহিমের চোখের দিকে তাকিয়ে আছে। ফাহিম মন দিয়ে পড়তেছে। এমন সময় ফারিয়া মারুফকে ইশারা করতে মারুফ চলে গেল তার রুমে। ফারিয়া ফাহিমের কোলে বসে পড়ল। এটা দেখে ফাহিম বলতে লাগলো, আপনি কি ছোট বাচ্চা নাকি এভাবে আমার কোলে বসেছেন? হ্যাঁ, আমি ছোট বাচ্চা, এটার জন্যই তো তোমার কোলে বসেছি। খুব শীঘ্রই তোমাদের বাড়িতে যাইতেছি আমি তোমার বউ হয়ে। এখন বিয়ে করার ইন্টারেস্ট নেই আমার। আমি আরো অনেক বছর পর বিয়ে করব। ফাহিমের কথা শুনে ফারিয়া ফাহিমের মুখ টিপে ধরে বলতে লাগলো, বেশি কথা বললে আজকে তোকে এ বাড়ি থেকে যেতে দেব না। রাতে তোর সাথে ইটিস পিটিস করে পরের দিন সকালে পাড়ার সকল লোকদের ডেকে এনে দেখাবো তুই আমার সাথে এসব করেছিস। পরে কিন্তু সাথে সাথে বিয়ে করতে হবে। ভয় দেখাচ্ছে নাকি আমাকে? আমি কিন্তু ভয় পাই না, এটা মনে রাখবেন। ভয় না, যেটা সত্য সেটাই বলতেছি। খুব শীঘ্রই তোর বউ হয়ে তোদের বাড়িতে যাব। আর তুই তো এখন পিচ্ছি, তোকে আদর যত্ন করে বড় করে ফেলবো, চিন্তা করিস না। বুকের মধ্যে জড়িয়ে ধরে রাতের বেলা ঘুমিয়ে থাকবো আর আদর করব। পরে আস্তে আস্তে বড় হয়ে যাবি তুই, সাথে আমাদের বেবিও হয়ে যাবে। ফাহিম বেবির কথা শুনে লজ্জা পেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর মারুফ রুমে চলে আসলো। ফারিয়া ফাহিমের কল থেকে উঠে বিছানায় বসে পড়ল। সন্ধ্যা 7টা, প্রাইভেট ছুটি দিয়ে দিতেই ফাহিম চলে আসলো তাদের বাসায়। ফারিয়া নিচে নেমে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তুমি কি ফাহিমদের বাড়িতে গিয়েছিলে? তার আব্বু আম্মুর সাথে কথা বলেছিলে? হ্যাঁ, আমি কথা বলে এসেছি, তারা রাজি আছে। তবে আজকে রাতে জানিয়ে দেবে। ফাহিমের আব্বু অফিস থেকে আসলে তারা জানিয়ে দিলে তো ওদের বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দেব, চিন্তা করিস না। ফারিয়ার আম্মুর কথা শুনে ফারিয়া তার আম্মুকে জড়িয়ে ধরল। রাতে খাওয়া দাওয়া করে ফারিয়া চলে আসলো তার রুমে। অন্যদিকে ফাহিম খাবার টেবিলে বসে আছে। এমন সময় তার বলতে লাগলো, ফাহিম, ফারিয়ার সাথে তোর বিয়ে ঠিক করেছি, এতে তোর কোনো আপত্তি নাই তো? না, আপত্তি নেই। তবে আরো কয়েকটা দিন পর বিয়ে হলে খুবই ভালো হতো। আমার পরীক্ষাটা শেষ হয়ে গেলে বিয়েটা হলে আরো বেশি ভালো হবে। এখন এটা তোমাদের ব্যাপার, কি সিদ্ধান্ত নিবে তোমরা জানো। বিয়ে আগেই হবে, ফারিয়া তোকে সব সময় পড়াবে, চিন্তা করিস না। আমি ফারিয়ার আম্মুকে জানিয়ে দেবো কিছুক্ষণ পর, কালকে তোদের বিয়ে দিয়ে দেবো। ফাহিম কোনো কিছু বলল না, চুপচাপ খাবার খেয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে ফারিয়ার মুখটা ভেসে উঠল তার সামনে। এটা দেখে ফাহিম মুচকি একটা হাসি দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা, ফাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে চলে আসলো স্কুলে। অন্যদিকে ফারিয়া ফাহিমদের বাসায় চলে এসেছে। ফারিয়ার সাথে ফারিয়ার আব্বু আম্মু এসেছে। সকল আয়োজন কমপ্লিট করে ফেলেছে। স্কুল বিকালে ছুটি দিয়ে দিল। ফাহিম বাড়িতে এসে কলিং বেল দিতেই দরজা খুলে দিল ফারিয়া। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ফারিয়া বলতে লাগলো, ফাহিম, যাও গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, খাবার খাবে। ফাহিম চুপচাপ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে বসে রইল। বসে বসে গল্প করতেছে। রাত 9টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল কাজী দাঁড়িয়ে আছে। কাজী সাহেব ভিতরে চলে আসলো। সকল কিছু লেখালেখি শেষ করে ফাহিম এবং ফারিয়ার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত 1টা পর্যন্ত আড্ডা দিয়ে ফারিয়া এবং ফাহিম চলে আসলো রুমে। ফাহিম বিছানায় শুয়ে আছে। এমন সময় ফারিয়া নাইট ড্রেস পরে চলে আসলো বিছানায়। ফাহিমকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এখন কোনো কিছু করতে দিব না। তোমার পরীক্ষা শেষ হলে এরপরে সব কিছু করতে পারবে তুমি। ঠিক আছে, এখন তাহলে ঘুমাই। এই বলে দুজন ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এই 2 মাসে ফাহিম ফারিয়ার সাথে অনেকটা ক্লোজ হয়ে গেছে। ফারিয়া ফাহিম এবং তার ভাই মারুফকে সবসময় পড়াই সাপোর্ট করেছে। আজকে ফাহিম এবং মারুফের শেষ পরীক্ষা। ফারিয়া দাঁড়িয়ে আছে বাইরে। এমন সময় ফাহিম আর মারুফ আসলো। ফারিয়া দুজনকে নিয়ে চলে আসলো একটা হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় ফাহিমের আম্মু বলতে লাগলো, ফাহিম, যেহেতু তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে এখন তোরা একটা বেবি নিয়ে নে। আমাদেরও আর একা একা থাকতে ভালো লাগে না। বাড়িতে একটা বেবি থাকলে তার সাথে খেলাধুলা করতে পারবো আমরা। ফারিয়া, তুমি ফাহিমকে শিখিয়ে দিও সবকিছু। বাকিটা আশা করি বুঝে গেছো, আর বলতে হবে না।
ফাহিমের আম্মুর মুখে এই কথা শুনে ফারিয়া লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। অন্যদিকে ফাহিম রাত 12টা অবধি টিভি দেখে রুমে আসতে দেখতে পেল ফারিয়া লাল শাড়ি পরে বিছানায় বসে আছে। ফাহিম আস্তে আস্তে করে বিছানায় উঠে পড়ল। ঘুমটা খুলতেই ফারিয়াকে দেখে অবাক হয়ে গেল। ফারিয়া একটু সাজুগুজু করলে এতটা সুন্দর লাগে সে আগে জানতো না। ফারিয়াকে দেখে ফাহিম বলতে লাগলো, এই সুন্দর রূপে তুমি আমাকে পাগল করে দিয়েছো। তুমি তোমার সুন্দর রূপ দিয়ে আমাকে পাগল করেছো। আমি এখন তোমাকে আদর করে পাগল করে দিব। রেডি আছো তো মিস ফারিয়া? হ্যাঁ, রেডি আছি, যা ইচ্ছা তাই করতে পারো। ফাহিম ফারিয়ার ঠোঁট জোড়া তার দখল করে নিল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হয়েছে, আর ঠোঁট খাইতে হবে না, এখন আদর করো। ফাহিম আদর করতে লাগলো ফারিয়াকে। ফাহিম ফারিয়াকে কিভাবে আদর করতেছে আপনারা যদি জানতে চান তাহলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। এটাই একমাত্র সুযোগ, বিয়ে করলে সব কিছু জানতে পারবেন। গল্পটা তাহলে আজকে এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।